রিসেন্টলি একটি এমন আপডেট এসেছে যেটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে আরও এক কড়া সতর্কবার্তা। আপনাদেরকে মনে করিয়ে দিই, কিছু সময় আগে ভারত চাল এবং পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, আর তাতে বাংলাদেশের নামও ছিল। এবং এখন কারেন্ট যে সিচুয়েশন রয়েছে, সেই ঘটনা প্রবাহে ভারত চিনির রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে এবং এখন আরও একটি আমদানিকৃত পণ্য ভারতের তরফ থেকে প্রায় বন্ধ হয়ে গেছে, যা বাংলাদেশে ব্যাপকভাবে রপ্তানি করা হতো। 2024 সালে ভারত যে গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন সেই সময় জিনিসটিকে বাংলাদেশ ততটা গুরুত্ব দেয়নি। এবং এই রিপোর্টে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে আলুর দাম দিন দিন অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। আর সেভাবে দেখতে গেলে বাংলাদেশে আলুর কমতি দেখা গেছে, আর বাংলাদেশের এই অবস্থার কারণে বাজারের অস্থিরতাও থামছে না। আর আপনাদের এটিও জানিয়ে রাখি যে আলুর দাম সেখানে ঊর্ধ্বমুখী, আবার অনেক সময় নিম্নমুখীও হয়। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন এনে থাকি। বন্ধুরা, আপনাদের জেনে অবাক লাগবে যে বাংলাদেশে শুধু আলু নয়, আরও অনেক আইটেম রয়েছে যা ভারত থেকেই রপ্তানি করা হয়। কিন্তু আজকের দিনে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে তাদের অনেক বছর সময় লেগে যাবে। আর বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে এখানে শেখ হাসিনাকেও এর জন্য দায়ী করেন। আর দিন দিন ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির ফলস্বরূপ বাংলাদেশকে এখন চীনের দিকে বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে, কারণ এর আগে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে ভারতের সমর্থনে ছিল, তাই তারা শেখ হাসিনার বিরোধিতা করছিলেন। আর শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশের পরিস্থিতি এখন এমনভাবে এগোচ্ছে যেটি পাকিস্তানকে আনন্দ দিচ্ছে। আর অন্যদিকে তাদের নতুন সরকারের ঝোঁক চীনের দিকেই বেশি দেখা যাচ্ছে। এমনকি এটিও ঘটতে পারে যে চীন, যারা বারবার তার নেভাল বেস বাংলাদেশে স্থাপন করার চেষ্টা করছিল, তারা এবার তাতে সফল হবে। কারণ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি চীনকে এসব ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি যে কোনো ধরনের পার্টনারশিপ করবেন তা শুধুমাত্র ভারতের সাথে করবেন এবং তাতে চীন কোনোভাবেই পা রাখতে পারবে না। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর নতুন সরকারের পক্ষ থেকে চীনের প্রতি একটি ঝোঁক দেখা যাচ্ছে এবং এতে এই ব্যাপারটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী দিনে চীন ও বাংলাদেশ মিলিতভাবে নৌবাহিনী কার্যক্রম চালাতে পারে। এবার একবার এই ইকোনমিক টাইমসের প্রতিবেদনটি দেখুন। এখানে স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের নতুন হোম অ্যাডভাইজারের সঙ্গে ভারতের অনেকবার বিবাদ হয়েছে। এবং শুধু তাই নয়, ভারত একদিকে বাংলাদেশে চলমান অশান্তি এবং পরিস্থিতিকে স্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বাংলাদেশের বিএনপি বিরোধী দল তাদের তরফ থেকে আবার বিষয়টিকে উত্তপ্ত করা হয়েছে। আসলে সম্প্রতি খবর এসেছে যে শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, তার বিরুদ্ধে বিএনপি দলের তরফ থেকে অনেক অভিযোগ আনা হয়েছে। আর শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর কথা বলা হয়েছে। যদিও পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারবে না। এইসব ঘটনাবলীর ফলে এটা স্পষ্ট যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার চীনের দিকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর আগের মতো থাকবে না, এমনটার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে যখন ফুড সেফটির কথা আসে, তখন বাংলাদেশ সবচেয়ে বেশি ভারতের ওপর নির্ভরশীল। এমনকি কিছুটা হলেও বাংলাদেশের আমদানি ও রপ্তানি ক্ষেত্র ভারতের দ্বারাই পরিচালিত হয়। আর খাদ্যের কথা বললে ভারত বাংলাদেশের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার, যেখানে আলুর সাথে সাথে মশলা, ফল, ডাল, গম, চাল, চিনি, পেঁয়াজ এবং শাক সবজি রপ্তানি করা হয়। আপনারা জানলে অবাক হবেন, একটা সময় ছিল যেখানে বাংলাদেশ আলু প্রডিউস দেশ হিসেবে শীর্ষে ছিল এবং তারা অন্যান্য দেশগুলিতেও রপ্তানি করত এবং অনেক অংশে তারা ভারতের থেকেও ভালো করছিল। কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশের আনস্টেবিলিটি তাদের অর্থনীতিকে অনেক ক্ষতি করেছে, যার ফলে আলুর উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ এর জন্য ব্যাপকভাবে শেখ হাসিনাকেও দায়ী করেছেন। অন্যদিকে ভারতের কথা বললে সেখানে আলুর উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর বর্তমানে ভারত আলুর দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে, যার কারণে ভারতে উৎপাদিত আলু বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, যার মধ্যে বিশেষত ভারতের মাধ্যমে নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলিতে কম দামে আলু রপ্তানি করা হয়। প্রতিবেশী দেশ হওয়ার কারণে ভারত থেকে পাঠানো দ্রব্যের পরিবহন খরচ অনেক কম পড়ে, যার ফলে এই দেশগুলিতে আলু অনেক সস্তায় পাওয়া যায়। এবং শুধু তাই নয়, ভারতে এত বিশাল পরিমাণে আলুর উৎপাদন হয় যে সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান এবং আমেরিকার মতো উন্নত দেশগুলিও ভারত থেকে আলু কিনতে পছন্দ করে। এবং ভারত বিশ্বব্যাপী মোট আলুর 10% একাই রপ্তানি করে, যেখানে ভারত থেকে আলু কেনার মধ্যে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার প্রায় সব দেশই অন্তর্ভুক্ত রয়েছে। এবং ভারত বেশিরভাগ দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করেছে, যার ফলে ভারতকে এই দেশগুলিতে তার খাদ্যপণ্য রপ্তানি করতে খুব বেশি খরচ দিতে হয় না।
ভারতের মোট রপ্তানির মধ্যে বাংলাদেশের ভাগ খুবই ছোট, তবে তা বাংলাদেশের অনেক কাজে লাগে। এখন বাংলাদেশে আলুর দাম এবং অন্যান্য দ্রব্যের দাম এতটাই ওঠানামা করছে যে সেখানকার জনগণও হয়রানির মধ্যে দিয়ে যাচ্ছে। একটি রিপোর্টে এমনও বলা হচ্ছে যে বাংলাদেশের বাজারে আলুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং সেখানে আলু ও পেঁয়াজের ঘাটতি দেখা যাচ্ছে। এর আগে বাংলাদেশে ভারত থেকে রপ্তানিকৃত আলুর ওপর 3বার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার মধ্যে 2014, 2018 এবং 2020 প্রধান বছর ছিল। তবে বাংলাদেশের অনুরোধের পর ভারত তাদের আলু সরবরাহ পুনরায় শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে ভারত থেকে আলু সহ অন্যান্য সমস্ত খাদ্যপণ্য রপ্তানি অনেক কমে গেছে। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ইতালি এবং জার্মানি সহ প্রায় সব দেশেই ভারতীয় আলুর চাহিদা আরও বেড়েছে এবং ভারতের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে, কারণ ভারতীয় আলুর কোয়ালিটি ভালো এবং অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা হওয়ার কারণে ইউরোপীয় দেশগুলি ভারত থেকে আলু কিনতে পছন্দ করছে। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে যদি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরও খারাপ হয় এবং ভারত থেকে আলু রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলেও এর ওপরে ভারতের ফুড সিকিউরিটির কোনো প্রভাব পড়বে না। এখন এই বিষয়ে আপনাদের কি মনে হয়? বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কি আবার শক্তিশালী হবে নাকি এটি আরও খারাপ হবে? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্টে, আমরাও আপনাদের রায় শুনতে চাই। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। ধন্যবাদ।